হ্যালো এভরিওয়ান। সো সবাইকে আমাদের লার্ন প্রো এক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমি যেমনটা বলেছিলাম যে আমাদের চ্যানেলে আমরা ফিজিক্স অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ সাবজেক্ট যেমন ম্যাথামেটিক্স এগুলো নিয়ে আলোচনা করবো এবং বেসিক বেসিক সাবজেক্ট আমাদের চ্যানেলে এই বিষয়ে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের লার্ন প্রো এক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা আমাদের চ্যানেলে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে চলেছি আজ থেকে। তো এর আগে আমি বলেছিলাম যে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করব, তো কিছু প্রবলেমের কারণে করা হয়নি। তো আজ থেকে আমি কন্টিনিউয়াসলি ফিজিক্সের লেকচারগুলো আপলোড করতে থাকবো 11+12-এর। ওকে, তো আজকে আমরা যে লেকচারটা আজকে বা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা ফিজিক্স পড়বো কেন, হোয়াই উই স্টাডি ফিজিক্স অ্যান্ড ফিজিক্স কীভাবে আমাদেরকে হেল্প করে। মানে মেন কোশ্চেন হচ্ছে যে ফিজিক্সটা আমরা পড়তে যাব কেন, এই ফিজিক্স আমাদেরকে যে আমাদের প্রতিনিয়ত যে জীবনযাত্রা, ঠিক আছে, সেটাতে আমাদের ফিজিক্স কীভাবে সাহায্য করে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ভিডিওর থাম্বনেলে টাইটেলে লেখা আছে হোয়াই উই স্টাডি ফিজিক্স অ্যান্ড হাউ ফিজিক্স হেল্প আস। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। তো এখন ব্যাপার হচ্ছে আমরা সায়েন্স পড়ছি, 11-এর স্টুডেন্ট আমরা সায়েন্স পড়ছি, বা ক্লাস 12-এর স্টুডেন্ট আমরা সায়েন্স পড়ছি। তো সায়েন্স পড়ার কারণ কি, শুধু বোর্ডে মার্কস তোলা নয় যে 11-12 পড়ো মার্কস তুলবো তারপর কলেজে যাব। তো এটা হচ্ছে সবার কারো টার্গেট হতে পারে, কারো টার্গেট আলাদা রকমের হতে পারে, যে কেউ সায়েন্টিস্ট হবে, কেউ মেডিকেল লাইনে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারিং করবে, ডিফারেন্ট ব্রাঞ্চে তারা যাবে। তো এখন সেটা কথা হচ্ছে যে আমরা ফিজিক্স পড়বো কেন, হোয়াই উই স্টাডি ফিজিক্স অ্যান্ড হাউ ফিজিক্স হেল্প আস। তো তার আগে আমরা চলে যাবো হচ্ছে ইতিহাসের কিছু বিষয় জানবো, ইতিহাস, হিস্ট্রি। এখন বলেছি এই সায়েন্স পড়াচ্ছে ওর ইতিহাস। ওকে, তো সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে যখন মানুষ বুঝতে শিখলো মানে আমি ধরে নিলাম মানুষের আবির্ভাব পৃথিবীতে হলো, তারপর আস্তে আস্তে মানুষ রেভলিউশন হলো, ইভলভ হলো। তো যখন মানুষ বুঝতে শিখলো মিনস কী বুঝতে শিখলো, যে তাদের পরিবেশে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আকাশ থেকে নিচে পড়ে, ঠিক আছে, গাছ পশু তারা নিঃশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস চালায়, খাদ্যের জন্য তারা চাষবাস করতে হয়, ফসল ফলাতে হয়, ঠিক আছে। এইসব বিষয়ে তারা বুঝলো যে যখন মানুষ বুঝতে শিখলো, তারা নিজেদেরকে আস্তে আস্তে কোশ্চেন করতে থাকলো। মানে ফিজিক্সের বা সায়েন্স পড়ার প্রথমে হচ্ছে ধাপ বেশি বেশি করে কোশ্চেন করা। তো মানুষ যখনই তাদের চেতনা শক্তি জাগলো, মানে তারা বুঝতে শিখলো, মানে চেতনা জাগলো, তখন তারা নিজেদেরকে কোশ্চেন করতে থাকলো। কী কোশ্চেন, যে আমরা এই পৃথিবীতে কেন, হোয়াই অ্যাম আই হিয়ার, বা আমি এখানে কেন, এবং হোয়াট ইজ দ্য নেচার অফ রিয়ালিটি, এবং প্রকৃতির সত্যতা এটা কী। মানে বলতে চাচ্ছে যে মানুষ প্রথম যখন কোশ্চেনগুলো তারা নিজেদেরকে করলো যে আমরা এই পৃথিবীতে কেন, এবং প্রকৃতির আসল সত্যটা কী। এবং তাদের আরও কোশ্চেন করতে থাকলো যে প্রকৃতিতে যে সিস্টেমগুলো হচ্ছে সেগুলো একরকমভাবে হচ্ছে কেন, বা ইংলিশে বলতে গেলে হোয়াই ইজ দ্য ইউনিভার্স অর্গানাইজ দ্য ওয়ে ইট ইজ। এটার মানে এটাই হচ্ছে যে নেচার এইভাবে অর্গানাইজ কে করলো। মানে এরকম বলতে যে বৃষ্টি আকাশ থেকে পড়ে, ঠিক আছে, পাহাড় থেকে জল গড়িয়ে নিচে আসছে, ওকে, হাওয়া চলছে, এই সিস্টেমগুলো হচ্ছে কেন, কারণটা কী। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, চাঁদ রাত্রে দেখা যাচ্ছে, চাঁদের নিজস্ব আলো নেই কিন্তু তবু সে রাত্রে আলো দিচ্ছে, এইগুলো কীভাবে দেয়, এইগুলোর পিছনে রিয়ালিটিটা কী, এইগুলো হচ্ছে কেন, ইউনিভার্স এইভাবে নিজেকে অর্গানাইজ করে রেখেছে কীভাবে, হাউ ইউনিভার্স অর্গানাইজ, মানে এইভাবে ইউনিভার্সটাকে সাজালো কে। যেমন পৃথিবী ঘুরছে, তার চারিপাশে চাঁদ ঘুরছে, আবার পৃথিবী চাঁদ সূর্যকে পরিক্রমণ করে যাচ্ছে, 24 ঘন্টার দিন রাত্রি হয়, ঠিক আছে। এই সিস্টেমগুলো কীভাবে অর্গানাইজড, বা কে অর্গানাইজ করলো, এইসব কোশ্চেনগুলো তাদের মাথায় আসতে থাকলো, ঠিক আছে। তো মানুষ বোঝার সাথে সাথে এইসব বিষয়গুলো তারা নিজেকে কোশ্চেন করতে থাকলো যে এইসব সিস্টেমগুলো হচ্ছে কীভাবে। তো যখন তারা এইসব কোশ্চেন তাদের মাথায় আসলো, তার সাথে সাথে মানুষের তৈরি এভলভ হলো সময়ের সাথে সাথে। ইতিহাসে যেমন যুগ থাকে, প্রাচীন যুগ, মধ্যযুগ, মডার্ন যুগ, আধুনিক যুগ, তেমন সায়েন্সেরও একটা যুগ থাকে। যেমন নিউটনের আগে একটা যুগ ছিল ফিজিক্সের, যেখানে থিওরিটিক্যাল বেসিসে ফিজিক্স পড়াতো, মানে ফিলোসফিক্যাল টাইপের, ঠিক আছে। তোমরা যদি একদম পুরনো ফার্স্ট টাইমের ফিজিক্স একটু ঘাটাঘাটি করো, জানার চেষ্টা করো গুগলে,
তো সেখানে ফিজিক্সের যে ফিলোসফিক্যাল টাইপের ফিজিক্স হতো অ্যারিস্টটল এর টাইমে, লিওনার্দো ভিঞ্চি, তারা ফিজিক্সটাকে একটা ফিলোসফিক্যাল ওয়ার্ডে নোট করতো, ঠিক আছে, আর কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন থাকতো না, একদম প্রথম দিকের ফিজিক্স। তো তারপর ফিজিক্স যাতে যাতে এভলভ হলো, ফিজিক্স উন্নত হলো, তার সাথে সাথে ম্যাথামেটিক্সও উন্নত হলো। তার মানে কি, যখন মানুষের মনে কোশ্চেন আসলো যে প্রকৃতি এইভাবে কাজ করছে কেন, তখন তারা আস্তে আস্তে সেসব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করলো। এবার উত্তর খোঁজার চেষ্টা করার সাথে সাথেই সায়েন্সের এভলিউশন হলো। সায়েন্সের এভলিউশনের সাথে সাথে, ঠিক আছে, কী হলো, সায়েন্সের ইভলভ হলো, এইসব কোশ্চেনের উত্তর তারা খুঁজতে পেতে থাকলো। এবং তখন দেখলো যে এইসব যে কোশ্চেনগুলো তারা নিজেদেরকে করলো, এর উত্তর একমাত্র একটা ফিল্ডে পাচ্ছে, সেটা হচ্ছে ফিল্ড অফ ফিজিক্স। এইসব যে বেসিক কোশ্চেনগুলো তাদের মাথায় আসতে থাকলো, এইগুলোর উত্তর তারা খুঁজে পেলো ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স, ফিজিক্সের ফিল্ডে খুঁজে পেলো। সেই ফিজিক্স একটা সাবজেক্ট যেটা প্রাকৃতিক নেচার অফ রিয়ালিটিকে একদমভাবে নিখুঁতভাবে এক্সপ্লেন করছে, নেচার অফ রিয়েলিটিকে সমস্ত কোশ্চেন অ্যান্সার ফিজিক্স দিতে পারছে। তো তখন তারা কী করলো, তখন ফিজিক্সের সায়েন্সের যে কোশ্চেনগুলো তারা খুঁজে পেলো, এদিকে আস্ক করলো, তার উত্তর পাচ্ছে কোথায়, ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স। তো মানুষ আরও উন্নত হতে থাকলো, ফিজিক্সও উন্নত হলো, ফিজিক্সের একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেলো, ফিজিক্সের ফিল্ড অফ ফিজিক্স। ফিজিক্স হচ্ছে একটা ফিল্ড, সায়েন্সের একটা ফিল্ড, যার হচ্ছে একটা ভাস্ট মানে কি রেঞ্জ আছে ফিজিক্সের। আস্তে আস্তে যখন তোমরা পড়তে থাকবে ফিজিক্স 11, 12, ফিজিক্সের একটা ফিল্ড পড়বে, ফিজিক্সের আবার ভাগ রয়েছে, ঠিক আছে। ফিজিক্সের মধ্যে কী কী পড়তে হবে, ফিজিক্সের নানা রকম কোয়ান্টাম ফিজিক্স আছে, মডার্ন ফিজিক্সের মধ্যে কোয়ান্টাম ফিজিক্স, তারপরে কোয়ান্টাম মেকানিক্স আছে, ক্লাসিক্যাল ফিজিক্স, ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ ফিজিক্স আমাদেরকে পড়তে হবে। তো মানুষ কোশ্চেনের অ্যান্সার খুঁজলো, সেই অ্যান্সারগুলো তারা পেলো ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স। তো তারপর কি, তারপর ফিজিক্সের এভলিউশন হলো, ইভলভ হলো সময়ের সাথে সাথে। এবং তার সাথে সাথে ফিজিক্সের যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনগুলো ফিজিক্সটা আসলে কি, ফিজিক্সটা হচ্ছে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। প্রকৃতিতে একটা সিস্টেম হচ্ছে, সেটাকে এক্সপ্লেন করছে, কে এক্সপ্লেন করছে, ফিজিক্স। এবং সেটাকে আমাদের প্র্যাকটিক্যালি ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করতে হবে। তখন কী হলো, তখন কোনো একটা প্রকৃতিতে কোনো একটা ইভেন্ট হলো, সেটাকে ফিজিক্সের সাথে সাথে ম্যাথেরও সাহায্য নেওয়া শুরু হলো ওটাকে পুরোপুরিভাবে এক্সপ্লেন করার জন্য। তার মানে কি, মানুষের প্রথম কোশ্চেন আসলো যে প্রকৃতিতে এইসব ঘটনাগুলো হচ্ছে কেন, তার উত্তর খুঁজতে খুঁজতে তারা সেই উত্তর খুঁজে পেলো ইন দ্য ফিল্ড অফ ফিজিক্সে। এবং ফিজিক্সের সেই সবগুলোকে সত্যতা প্রমাণ করার জন্য আমাদেরকে ম্যাথামেটিক্সের সাহায্য নিতে হয়। কী হয়, উইথ ফিজিক্স উই নিড ম্যাথামেটিক্স টু এক্সপ্লেন দ্য ফিনোমেনা অফ নেচার। মানে কি, নেচারে যেসব ঘটনাগুলো হয় সেইগুলোকে এক্সপ্লেন করতে হলে আমাদের ম্যাথামেটিক্সের হেল্প নেওয়া লাগবে। উইদাউট ম্যাথামেটিক্স ফিজিক্স কান্ট এক্সপ্লেন অ্যানি ফিনোমেনা ইন নেচার। ওকে, ফিজিক্স কী করে, আমাদেরকে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দেয়, এবং তার হচ্ছে একটা ট্রু এক্সপ্লেনেশন যদি পেতে হয় তাহলে ম্যাথামেটিক্সের সাহায্য নিতে হবে। এই জন্য বলা হয় ফিজিক্সে যখন তোমরা গ্র্যাজুয়েশন করবে তখন ফার্স্ট ইয়ারে তোমাদেরকে ম্যাথামেটিক্স শেখানো হবে, তখন সেটাকে বলে ম্যাথামেটিক্যাল ফিজিক্স। ম্যাথ মানে এই ফিজিক্স, ম্যাথ মানে শুধু ম্যাথ না, ম্যাথামেটিক্যাল ফিজিক্স। ফিজিক্সে যেসব ম্যাথের প্রয়োজন হবে সেগুলোকে করানো হবে ম্যাথামেটিক্যাল ফিজিক্স। ওকে, তার মানে কি, ফিজিক্সের বিভিন্ন ইভেন্টগুলোকে এক্সপ্লেন করার জন্য আমাদেরকে ম্যাথামেটিক্সের হেল্প নিতে হবে। মানে কি, এটাকে আরেকটাভাবে বলে, ন্যাচারাল ফিনোমেনাকে ফিজিক্সের সাহায্যে এক্সপ্লেন করার জন্য আমাদের ম্যাথামেটিক্সের হেল্প নিতে হবে। এই জন্য ম্যাথামেটিক্সটাকে বলা হয় একটা ম্যাথামেটিক্যাল টুল অফ ফিজিক্স। উইদাউট ম্যাথামেটিক্স উই কান্ট এক্সপ্লেন অ্যানি ফিনোমেনা অফ নেচার ইন ফিজিক্স। ওকে, ম্যাথের সাহায্য আমাদেরকে নিতেই হবে। ওকে, এই জন্য ম্যাথকে বলা হয় ম্যাথামেটিক্যাল টুল। যেমন গাড়িতে টুল বক্স থাকে, তেমনি ম্যাথ হচ্ছে আমাদের একটা টুল। উইদাউট ম্যাথামেটিক্স উই কান্ট এক্সপ্লেন। তো এই বোঝা গেল। তারপর জাস্ট ওয়েট, তারপর কী হলো, ম্যাথামেটিক্সের সাহায্যে নিতে হচ্ছে ফিজিক্স এক্সপ্লেন করায়।
তারপরে যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, ধরো আমি একটু বোঝাই, ফর এক্সাম্পল কেমিস্ট্রিটাকে নিলাম। কেমিস্ট্রিতে আমরা কী পড়ি? কেমিস্ট্রিতে আমরা পড়ি যে ইন্টারাকশন বিটুইন অ্যাটমস, মানে কেমিস্ট্রিতে আমরা বিভিন্ন মলিকুল বেসিসের, মানে ধরো আমাদের সামনে একটা কেমিক্যাল আছে আর একটা কেমিক্যাল মিক্স করলাম, তার মধ্যে রিয়াকশান হচ্ছে, রিয়াকশানগুলো বেশি কীরকম রিয়াকশান হচ্ছে? অ্যাটম, ওই যে মলিকুলস বা অ্যাটমগুলো তাদের মধ্যে রিয়াকশান হয়, ঠিক আছে? তো দিস ইন্টারাকশান আর রিয়েলি ফিজিক্স বেসড রিয়াকশান। কীভাবে হচ্ছে? যখন দুটো কেমিক্যালের মধ্যে রিয়াকশান হচ্ছিলো, তাদের মধ্যে হতে পারে কোনো অ্যাট্রাকশনের কারণে বা রিপালশনের কারণে তাদের মধ্যে রিয়াকশান হচ্ছে, ঠিক আছে? তো ওই যে রিয়াকশানগুলো, এগুলো হচ্ছে ফিজিক্স বেসড রিয়াকশান। তোমরা হচ্ছে যখন ক্লাস 12-এর কুলম্বস ল, সেখানে দুটো চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করে বা রিপাল করে, ঠিক আছে? তো সেরকমভাবে তোমরা বলতে পারো যখন দুটো কেমিক্যালের মধ্যে রিয়াকশান হয় সেগুলো হচ্ছে ফিজিক্স বেসড রিয়াকশানস। এই জন্য বলা হচ্ছে কেমিস্ট্রিটা হচ্ছে কি ফিজিক্সের মধ্যেই পড়ে। উইদাউট ফিজিক্স ইউ কান্ট এক্সপ্লেন দ্য রিয়াকশান অফ ইন কেমিস্ট্রি, রিয়াকশানস ইন কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা একটা আলাদা সাবজেক্ট, বাট কেমিস্ট্রির যে রিয়াকশানগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফিজিক্স বেসড রিয়াকশান, ঠিক আছে? ফিজিক্স হচ্ছে মেন। ফিজিক্স এক্সপ্লেন করার জন্য আমাদেরকে ম্যাথ লাগছে, এবং তারপরে কেমিস্ট্রির মধ্যে যেসব রিয়াকশানগুলো সেগুলো সবগুলো হচ্ছে ফিজিক্স বেসড রিয়াকশান, বোঝা গেল? সো কেমিস্ট্রি ইজ অ্যাকচুয়ালি লেড ডাউন অন দ্য ফাউন্ডেশন অফ ফিজিক্স। এই জন্য বলা হয় কেমিস্ট্রির যে ফাউন্ডেশনটা, এটা ফিজিক্সের উপরেই তৈরি, ফিজিক্সের বিভিন্ন লয়ের উপরেই তৈরি। কেমিস্ট্রি যখন পড়া হবে সেখানে তোমাদের হচ্ছে সলিড স্টেট ফিজিক্সে কিছু কোশ্চেন পড়ানো হয়, সলিড স্টেট ফিজিক্স, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারটাই মনে হয় 11-এর। তো সেখানেও ফিজিক্সের বিভিন্ন ফর্মুলা, ফিজিক্সের বিভিন্ন কনসেপ্ট কাজে লাগবে। এই কেমিস্ট্রি ইজ লেড ডাউন, মানে কি ভিত, সেটা হচ্ছে ফিজিক্সের উপরেই তৈরি, ফিজিক্সের বেস। ওকে, তারপরে তারপর আমরা যদি আরেকটুভাবে আমাদের বায়োলজিক্যাল বডিটাকে যদি ভাবি, বডিতে আমরা খাবার খাচ্ছি, সেগুলো হচ্ছে পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলীতে গিয়ে বিভিন্ন ওখানে আমাদের পাকস্থলীর মধ্যে শোষণ হয়, সেগুলো হচ্ছে কি সেখানেও রিয়াকশান হয়, সেই রিয়াকশানগুলো কেমিক্যাল রিয়াকশান হয়, সেইগুলো কিন্তু ফিজিক্স বেস রিয়াকশান। আমাদের মাথার মধ্যে যে কেমিক্যালগুলো আছে, এর মধ্যে কেমিক্যালগুলো হচ্ছে হেল্প করছে আমাদেরকে বিভিন্ন থিঙ্কিং প্রসেস, আমাদের ব্রেনকে সেফ রাখার জন্য। ওর মধ্যে যে কেমিক্যালগুলো আছে সেগুলোর রিয়াকশানগুলো হচ্ছে কি ফিজিক্স বেস। তার মানে কি ফিজিক্স ইজ দ্য ফাউন্ডেশন অফ ফিজিক্স ইজ দ্য ফাউন্ডেশন অফ সায়েন্স। কেমিস্ট্রি যে ভিত সেটা ফিজিক্সের উপরে তৈরি, এবং বায়োলজিটাও কি ফিজিক্সের উপরেই তৈরি। মানে আমাদের পুরো বডিটার কাজকর্ম ফিজিক্সের বিভিন্ন ল মেনটেন করেই হয়। এই যে আমরা হাঁটছি, এখানে এনার্জি কাজে লাগছে, আমাদের বডিগুলো হচ্ছে মেকানিক্যাল একটা অবজেক্ট ধরতে পারো, যে চাকা চালাচ্ছে কি আমাদের শরীরের খাবার এনার্জি দিচ্ছে, এনার্জিকে বডি চালাচ্ছে, শিরা প্রসারা, রক্ত প্রচলন, গতি, সবই হচ্ছে ফিজিক্স বেস, ঠিক আছে? একটু ভাবার বিষয়গুলো। তারপর তো আমি কী বললাম, আমাদের আবার হচ্ছে কী বললাম, ফিজিক্স ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স, মানে ফিজিক্সের একটা ফিল্ড যেখানে আমরা প্রাকৃতিক বিভিন্ন ইভেন্ট আমরা তার সাহায্যে এক্সপ্লেন করতে পারছি। এবং তার এক্সপ্লেনেশান দেওয়ার সময় আমরা কি ম্যাথের হেল্পেও নিচ্ছি। উইদাউট ম্যাথামেটিক্স আমরা ফিজিক্স প্রকৃতিতে হয়ে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো এক্সপ্লেন করা যাবে না। ওকে, তো ফিজিক্স ইজ দ্য ফাউন্ডেশন অফ সায়েন্স, এবং ম্যাথ ইজ আ ম্যাথামেটিক্যাল টুল ফর ফিজিক্স টু এক্সপ্লেন দ্য ফিনোমেনা। ওকে, বোঝা গেল? তো এখন আমরা ডিফারেন্ট টাইপস অফ ফিজিক্স, মানে কি ডিফারেন্ট ফিল্ড অফ ফিজিক্স সম্পর্কে জানবো। ওকে, তো আমি একটু আমার স্ক্রিন শেয়ার করছি। মানে কি ডিফারেন্ট টাইপ অফ ফিজিক্স, এখানে লিখছি ডিফারেন্ট ফিল্ড অফ ফিজিক্স। ডিফারেন্ট ফিল্ড অফ ফিজিক্স, তো কী কী ফিল্ড আছে? প্রথমেই হচ্ছে আমাদেরকে পড়তে হবে ক্লাস 11-এ, এইগুলো হচ্ছে ফিল্ড মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্লাসিক্যাল মেকানিক্স। 2 নম্বর আমাদের কী পড়তে হবে? 2 নম্বর পড়তে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। 2 নম্বর আমাদের পড়তে হবে ম্যাগনেটিজম। এইগুলো কি ফিজিক্সের একটা ব্রাঞ্চ। আমি বলেছিলাম প্রথমে ফিজিক্স হচ্ছে কি একটা ব্রাঞ্চ অফ ফিজিক্স, এর মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ফিজিক্স পড়তে হবে। প্রথমে ক্লাসিক্যাল মেকানিক্স, তারপর ইলেকট্রোম্যাগনেটিজম, তারপর আমাদেরকে পড়তে হবে থার্মোডাইনামিক্স,
থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স নাকি তাপগতিবিদ্যা। 4 নম্বর আমাদের কী পড়তে হবে? 4 নম্বর হচ্ছে মডার্ন ফিজিক্স, ক্লাস 12-এ মডার্ন ফিজিক্স। এইগুলো হচ্ছে ব্রাঞ্চ অফ ফিজিক্স, মেন ব্রাঞ্চ অফ ফিজিক্স। এই মেন ব্রাঞ্চ অফ ফিজিক্সের আবার ডিফারেন্ট পার্ট হয়, ঠিক আছে? প্রচুর পার্ট হয়, এর মধ্যে বিভিন্ন পার্টগুলো আছে, সেগুলো নিয়ে রিসার্চ হয়। এর মধ্যে ধরো অনেকগুলো পার্ট আছে, তারপরে একটা পার্টিকুলার পার্টে রিসার্চ হয়, কেউ পিএইচডি করে, এরও একটা পার্ট থাকতে পারে। এই মডার্ন ফিজিক্সের আবার কোয়ান্টাম ফিল্ড থিওরি আছে, কোয়ান্টাম মেকানিক্স, প্রচুর পার্ট। থার্মোডাইনামিক্সের বিভিন্ন পার্ট রয়েছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করে অ্যাস্ট্রোফিজিক্স শুরু করে সব একটা ব্রাঞ্চ। ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে চার্জ রিলেটেড স্টাডি করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে পড়ে প্রচুর পার্ট হয়। ফিজিক্সটা শুধু ক্লাস 12-এ যেতটুকু বলা হয়েছে সেটা হচ্ছে একটা বেসিক ধারণা তৈরি করার জন্য ক্লাস 11-12-এ পড়ানো হয় ফিজিক্স। বাট ফিজিক্সের প্রচুর ব্রাঞ্চ, এখান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও প্রচুর পার্ট রয়েছে, ঠিক আছে? থার্মোডাইনামিক্সের প্রচুর পার্ট, একটা পার্ট। এর একটা পার্টের আবার কী হচ্ছে, কেউ পিএইচডি করছে এর মধ্যে একটা পার্ট, কেউ এটাতে পিএইচডি করতে পারবে না, এর ডিফারেন্ট পার্ট আছে, সেখানে পার্টিকুলার একটা পার্ট নিয়ে পিএইচডি করে লোকে। বোঝা গেল? ফিজিক্স একটা সমুদ্র, তার মধ্যে এ হচ্ছে ফোঁটা, আর সেগুলোকে আরও ছোটো ছোটো ফোঁটায় ডিভাইড করা যায়। মানে কি ফিজিক্সের প্রচুর পার্ট আছে। তো কী বললাম, আমরা কী পড়ি ফিজিক্সের? ডিফারেন্ট মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, থার্মোডাইনামিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স, এই 4টে মেন পার্ট। তার মধ্যে ডিফারেন্ট পার্ট চলে আসে। সাউন্ড রিলেটেড স্টাডি করা হয়, সাউন্ড রিলেটেড, ওকে। তারপর তো এখন হচ্ছে জানবো যে ফিজিক্সটা কি, হোয়াট ইজ ফিজিক্স। ফিজিক্সটা অ্যাকচুয়ালি কি? ফিজিক্স হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স, যেটা কি করে, সেটা হচ্ছে আমাদের নেচারের বিভিন্ন ফিনোমেনাকে এক্সপ্লেন করে, বিভিন্ন ম্যাটার অ্যান্ড এনার্জি সম্পর্কেও আমাদেরকে স্টাডি করায়, বিভিন্ন টাইপ অফ এনার্জি, বিভিন্ন টাইপ অফ ফিনোমেনা, এগুলোকে আমাদের ফিজিক্সে পড়া হয়, ঠিক আছে? ফিজিক্স বেসিক্যালি আমাদেরকে ইউনিভার্স সম্পর্কে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। উইদাউট ফিজিক্স ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইউনিভার্স বিহেভস। তো তোমাকে ইউনিভার্সের বিহেভিয়ার জানতে হলে ফিজিক্স জানতে হবে। উইদাউট নলেজ ইন ফিজিক্স ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিহেভিয়ার অফ ইউনিভার্স। যারা প্রচুর ফিজিক্স পড়ে তারা রাত হলে আকাশের দিকে তাকিয়ে থাকে, তারা নক্ষত্রের দিকে তাকিয়ে থাকে। গ্যালিলিও নিউটন থাকতেন, এরা লেজেন্ড, এরা ফিজিক্স বুঝতেন, ঠিক আছে? এরা ফিজিক্স পড়ে নিজের জীবনকে ফিজিক্সের উপরেই সমর্পণ করেছে, ঠিক আছে? এরা প্রচুর পড়াশোনা করেছে ফিজিক্স। এই জন্য নতুন এই জন্য বলা হয় নিউটন যে ফিজিক্সগুলো আমাদেরকে দিয়েছে তার একটা পার্ট নিয়ে লোকে পিএইচডি করে। নিউটনের একটা থিওরি যেগুলো দিয়ে আছে তার একটা থিওরির পিছনে 5টা পার্ট, ওই একটা পার্টে লোকে পিএইচডি করে। বোঝা গেল? তো এই হচ্ছে লেজেন্ড। তো ফিজিক্স হচ্ছে একটা ব্রাঞ্চ অফ ফিজিক্স, যেটা আমাদেরকে বিভিন্ন ফিনোমেনা সম্পর্কে স্টাডি করে বা ইউনিভার্সকে বুঝতে সাহায্য করে। মানে বুঝতে হচ্ছে, মানে তুমি ফিজিক্সের সাহায্যে স্মল পার্টিকেল থেকে শুরু করে লার্জেস্ট গ্যালাক্সি, একটা ছোট পার্টিকেল থেকে শুরু করে লার্জেস্ট গ্যালাক্সি সম্পর্কে বুঝতে হলে ফিজিক্স আমাদেরকে জানতে হবে। বোঝা গেল? তারপর একটা নিউটন সম্পর্কে জানি। তো নিউটনের বেসিক যেগুলো জানা আছে, যে আপেল গাছ থেকে পড়লো আর নিউটনের মাথায় নিউটনের সূত্র চলে আসলো, ঠিক আছে? তো এখন আমাদের প্রধান কোশ্চেন, হোয়াই ডু উই স্টাডি ফিজিক্স? আমরা ফিজিক্স পড়তে যাবো কেন? হোয়াই ডু উই স্টাডি ফিজিক্স? আমাদের সব থেকে বড় কারণ হচ্ছে কিউরিওসিটি মানে হচ্ছে কোনো কিছু নতুন কিছু জানার ইচ্ছা। মানুষের যদি নতুন কিছু জানার ইচ্ছা না থাকতো তাহলে ফিজিক্সের আশা করি ফিজিক্স বা ম্যাথামেটিক্সের উদ্ভব হতোই না। ওয়ান অফ দ্য বেস্ট বা গ্রেটেস্ট রিজন বলতে পারো কিউরিওসিটি, মানুষের জানার ইচ্ছা। যত কিউরিওসিটি হবে, যত কোশ্চেন করার ইচ্ছা হবে, যত কোশ্চেন মনে জাগবে, ততই জানার ইচ্ছা হবে। জানার ইচ্ছা হলে নতুন নতুন জিনিসের আবিষ্কার হবে। যদি জানার ইচ্ছাই না থাকে, নতুন আবিষ্কার হবে না। দুনিয়াতে আবিষ্কার হওয়া মানেই কি তার নতুন ভাবনা চিন্তা এসেছিলো, যার কারণেই আবিষ্কার হয়েছে। এই যে মাইক্রোফোন, মোবাইল, এগুলো মানুষের ইচ্ছা হয়েছিল যে উইদাউট ওয়্যার কীভাবে দূর থেকে কানেকশান করা যায়, কানেক্টিভিটি বাড়ানো যায়, ওকে। তো পিপল লাইক স্যার আইজ্যাক নিউটন,
তিনি ভেবেছিলেন যে গাছ থেকে আপেল পড়লো কেন, হোয়াই এ আপেল ফেল ডাউন ইন গ্রাউন্ড ফ্রম দ্য ট্রি। তার মনে প্রথম এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। তো তখন তারপরে তিনি আরও কোশ্চেন ভেবেছে যে হোয়াই প্ল্যানেটস অরবিট দ্য সান। এই যে পৃথিবী বা চাঁদ বা প্রতিটা 8টা-9টা গ্রহ এরা সূর্যকে প্রতিনিয়ত পরিক্রমণ করে যাচ্ছে কেন, হোয়াই। এবং গাছ থেকে আপেল নিচে পড়লো কেন। এই ধরনের কিউরিওসিটি তাকে ড্রাইভ করলো। এক্সপ্লোর অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ল অফ নেচার। প্রকৃতির যে ফান্ডামেন্টাল ল মানে প্রাথমিক সূত্রগুলো জানার বা এক্সপ্লোর করার কিউরিওসিটি করার মাধ্যমেই সে এই যে সায়েন্সের উদ্ভব তিনি করতে পেরেছিলেন, ঠিক আছে। কী বলে, ল অফ গ্র্যাভিটেশন নিউটন দিয়েছিল, ওই তৃতীয় সূত্র। ল অফ গ্র্যাভিটেশন দিয়েছিল ওই যে প্ল্যানেটগুলো সূর্য চারিদিকে করে কি, গ্র্যাভিটির কারণে, ইন দ্য ফিল্ড অফ গ্র্যাভিটি। তখন সেখান থেকে তিনি গ্র্যাভিটির ল দেন এবং নিউটনের তৃতীয় সূত্র দেয় ওইভাবে আপেল পড়া থেকে, ঠিক আছে। তার মানে কি, নিউটনের মনে কিউরিওসিটি কাজ করেছিল, সেটাই তাকে ড্রাইভ করেছে, মানে কি তারা আগিয়ে নিয়েছিল কি এক্সপ্লোর করতে এবং বুঝতে প্রকৃতির প্রাথমিক সত্যগুলোকে। তার মধ্যে যখনই এইসব প্রশ্ন এসেছিলো, জানার ইচ্ছা জেগেছিলো, তখনই সে নতুন নতুন প্রাকৃতিক যে প্রাথমিক ল এগুলোকে সে এক্সপ্লোর করতে পেরেছিল। এই জন্য বলে যদি আইজ্যাক নিউটনের মাথায় আপেল না পড়তো তবে সে কি এগুলো আবিষ্কার করতে হতো, নিউটনের তৃতীয় সূত্র, ফিজিক্সের ডেভেলপমেন্ট হতো? আই থিঙ্ক হতো না। তারপর কি বলছে, তারপর কি বলছে, ফিজিক্স ইজ নট জাস্ট অ্যাবাউট স্যাটিসফাইং কিউরিওসিটি। ফিজিক্স শুধুমাত্র আমাদের কিউরিওসিটিকে মানে জানাকে কিউরিওসিটিকে স্যাটিসফাইড করে। স্যাটিসফাই বলতে কী বলছে, আমাদের মনে একটা কোশ্চেন আসলো, তো সেটার কোশ্চেনটার অ্যান্সার দিতেই শুধু ফিজিক্স নয়, ফিজিক্স হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কাজেও খুবই হেল্প করে। কীভাবে, যদি আমরা একটা এক্সাম্পল দেখি, প্রিন্সিপাল অফ ফিজিক্স আর বিহাইন্ড অলমোস্ট এভরি টেকনোলজি উই ইউজ। এখানে কী বলছে, তুমি যদি যেসব টেকনোলজিগুলো ইউজ করছো, তার পিছনে ফিজিক্সের ব্যবহার রয়েছে, সমস্ত টেকনোলজি। এই যে আমার কাছে মার্কার, আমার কাছে পেন ট্যাব রয়েছে, এই যে স্ক্রিন, এই যে ভিডিও চলছে, ঠিক আছে, ইউটিউবে মাইক্রোফোন, এইগুলোর পিছনে সমস্ত কিছুতে ফিজিক্সের ল রয়েছে। টেকনোলজি মানে কি, টেকনোলজির পিছনে ফিজিক্স এর হেল্প রয়েছে। যে ইঞ্জিনিয়ারিংগুলো করা হয়, ধরো কেউ ক্লাস 12 পাস করে বিএসসি ফিজিক্স করলো, কেউ ইঞ্জিনিয়ারিং করলো, সে ইঞ্জিনিয়ারিং করলেও তাকে ফিজিক্স পড়তে হবে। উইদাউট ফিজিক্স সায়েন্স সম্ভব নয়। ওকে, তো কীভাবে টেকনোলজির পিছনে ফিজিক্সের হেল্প রয়েছে, লাইট বাল্ব দেখি, স্মার্টফোন, কার্স, দে আর অল ওয়ার্ক বিকজ অফ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স। আমরা ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার কারণেই এই সব জিনিসগুলো আবিষ্কার হলো। ওই যে বাল্বের মধ্যে কী হয়, কেমিক্যাল নয়, ওই যে ফিলামেন্টটা হিট হওয়ার কারণে ওই ফিলামেন্টের মধ্যে ইলেকট্রনের এক্সাইটেশন হয়। এক্সাইটেশন হলে কি ওরা লাফার কারণে ওরাকে একটা লেভেল থেকে, এনার্জি লেভেল, যখন ওকে উত্তপ্ত করা হলো, নিচ লেভেল থেকে ইলেকট্রনগুলো লাফাতে ওপরের লেভেলে চলে যায়। ওপরের লেভেলে যখনই গেল, সে উপরের লেভেলে গিয়ে রেস্ট করবে। রেস্ট করলে কী হবে, এনার্জি লস হবে, এনার্জি বার করবে। যেমন আমাদের যখন গরম লাগে, আমরা যখন চুপচাপ বসে থাকি, শরীর থেকে গরমগুলো বেরিয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। যখন ওই ইলেকট্রনটা ফিলামেন্টের মধ্যে হিট দেওয়ার কারণে এক্সাইট হয়েছিল, যখন সে হায়ার লেভেলে গেল, তখন সে ঠান্ডা হতে থাকবে এবং ওই যে এনার্জিটা কী ফর্মে হয়ে এসে আলোর ফর্মে, এবং তখন সে আবার নিচে চলে আসে, আবার গরম হচ্ছে, আবার এইভাবে আলো বের করে সাইকেল একটা হয়। হাই লেভেল এনার্জিতে যায়, আবার লো লেভেলে আসে, লো থেকে এনার্জি নেই, ওপরে যায়। এইভাবে ছাড়ার কারণে লাইট হচ্ছে দেখা। এটা পড়া হবে কোথায়, কোয়ান্টাম মেকানিক্সে, ক্লাস 12 ফিজিক্সে, বুঝতে পারলো। তারপরে স্মার্টফোনে ফিজিক্সের কাজে সূত্র, ওই যে মাইক্রোওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এর কারণেই আমরা দূরের সংকেত বা যেসব সিগন্যালগুলো টাওয়ার থেকে অল্টারনেট করা হয়। তো এইগুলো করতে পারলাম কি, ইন দ্য ফিল্ড অফ ফিজিক্সের আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে বলে এইসব টেকনোলজিগুলো আমরা তৈরি করতে পেরেছিলাম, যার কারণে প্রকৃতির ঘটে যাওয়া বিভিন্ন ফিনোমেনাগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করার ফলে আমরা আস্তে আস্তে ফিজিক্সের ডেভেলপমেন্ট হওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন টেকনোলজিতেও ফিজিক্সের ইউজগুলো হয়, যেমন লাইট বাল্ব আর স্মার্টফোন
বা কারের চাকা যে ঘোরে এক জায়গা থেকে আরেক জায়গায়, সব কিছুর পিছনে ফিজিক্সের অবদান রয়েছে। তারপর আরেকটা যদি দেখি ডাক্তারি ক্ষেত্রে দেখি, মেডিকেল সায়েন্সে এমআরআই করা হয়, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিকেল ইকুইপমেন্ট, সেটা হচ্ছে এমআরআই বা এক্সরে মেশিন। এমআরআই মেশিন যদি কেউ দেখে থাকে, ওর মধ্যে মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়, ওটার মধ্যে কী থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে। ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পুরো বডিটাকে স্ক্যান করে, নিচেও একটা পাত থাকে, ওপর থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফেলা হচ্ছে এবং নিচে সেন্সার, এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে, সেটাকে সে ক্যাচ করছে। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে নিজেদের, জাস্ট ওয়েট 1 মিনিট। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে উপর থেকে ফেলা হচ্ছে, নিচে সেন্সার বডিকে ক্রস করছে, এবং যেটা বেঁধে যাচ্ছে সেটা তো আর পাস হচ্ছে না, যেগুলো পাস হয়ে যাচ্ছে এবং যেখানে পাস হচ্ছে না সেটাকে ওরা ক্যাপচার করে সেন্সারে ধরে, এবং সেটাকে প্লেটে দেখে কোথায় কী প্রবলেম, ওই এক্সরের মাধ্যমে বা এমআরআইয়ের মাধ্যমে ধরা পড়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বোঝা গেল? তাহলে মেডিসিন বা মেডিকেল সায়েন্সেও ফিজিক্সের অবদান, এক্সরে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। Physics play a crucial role in technology like X-ray, MRI scan, radiation therapy, ক্যান্সারে প্রচুর রেডিয়েশন থেরাপি কাজ করা হয়, যেটা হচ্ছে কি ফিজিক্স বেস কনসেপ্টের উপরে কাজ করা হয়। তার মানে এখানে কী বলছে, দ্য রেডিয়েশন থেরাপি অল রিয়েলি অন দ্য প্রিন্সিপাল অফ ফিজিক্স টু ডায়াগনোস অ্যান্ড ট্রিট ডিজিজ। বিভিন্ন খতরনাক ডিজিজ যেমন লাইক ক্যান্সার, এইগুলোকে ট্রিট মানে ডায়াগনোস করার ক্ষেত্রে ফিজিক্সের হেল্প নেওয়া হয়। উই নিড দ্য হেল্প অফ ফিজিক্স টু ডায়াগনোস ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ লাইক ক্যান্সার অ্যান্ড সেল ক্যান্সার, টিউমার রিলেটেড ইস্যু, সমস্ত কিছু এমআরআইয়ের মাধ্যমে ধরা পড়ে যায়। তার মানে কি ফিজিক্সের হেল্প আমরা এখানে পাচ্ছি। তারপর ফিজিক্স হেল্প আস ডেভেলপ এ নিউ ওয়ে টু প্রডিউস অ্যান্ড ইউজ এনার্জি মোর এফিসিয়েন্টলি। ফিজিক্স আমাদেরকে হেল্প করছে কি বিভিন্ন নতুন ধরনের পদ্ধতি তৈরি করতে, যেমন হচ্ছে কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি পাওয়া যায়। এখন মানুষ আস্তে আস্তে ডেভেলপমেন্ট যখন হলো তখন সে উইন্ডমিল তৈরি হলো, উইন্ডমিল বায়ু শক্তিকে কাজে লাগিয়ে এনার্জি ইউজ করছে। মানে কি ফিজিক্সের হেল্পে আমরা এনার্জিকে এফিসিয়েন্টলি ইউজ করতে পারছি, বায়ু শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। তারপরে কি সোলার প্যানেলস, যেখানে সূর্য থেকে আসা এনার্জিকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। টারবাইন যেটা আমি বললাম, ইভেন দ্য ইলেকট্রিসিটি দ্যাট পাওয়ার আওয়ার হোমস আর অল বেসড অন ফিজিক্স। ফিজিক্সের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন এনার্জিকে খুব এফিসিয়েন্টলি কাজে লাগছি। সোলার প্যানেলস, টারবাইন্স, ওকে, এইগুলোর সাহায্যে আমরা ইলেকট্রিসিটিকে ইউজ করছি আমাদের ঘরে, যেগুলো হচ্ছে অল আর ফিজিক্স বেসড। তার মানে কি সমস্ত কিছুতে ফিজিক্সের হেল্প নিতে হবে। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথামেটিক্স ইজ এ ডিফারেন্ট ব্রাঞ্চ। ফিজিক্সের বিভিন্ন কাইন্ড অফ ফিনোমেনাকে এক্সপ্লেন করার জন্য ম্যাথামেটিক্স লাগছে, কেমিস্ট্রি বেসড অন ফিজিক্স, মেডিকেল সায়েন্স বেসড অন ফিজিক্স, বায়োলজি বেসড অন ফিজিক্স, আমাদের বডি কাজ করছে ফিজিক্স বেস অন দ্য ল অফ ফিজিক্স, ওকে। Without physics, you can't explain anything. Next, physics also help us explore the universe. So কি বলছে, ফিজিক্স আমাদের কী করে ইউনিভার্সকে এক্সপ্লোর করতে সাহায্য করে। কীভাবে? এই যে স্পেস শাটেলস বা রকেটগুলো পাঠানো হয় মহাকাশে, এগুলো যে প্রিন্সিপালের উপরে কাজ করে সেগুলো কি ফিজিক্সের উপরে। তো একটা রকেট গ্রাউন্ড থেকে যখন মহাকাশে যায়, ফিজিক্সের কোন সূত্র কাজে লাগে? যখন সে প্রথম যায়, থ্রাস্ট এনার্জি, একটা ফিউল বার্ন করছে, পিছন দিক দিয়ে গ্যাস বার হচ্ছে প্রচুর স্পিডে, ওটা হচ্ছে অন দ্য বেসিস অফ নিউটনস ল। নিউটনের থার্ড লকে ইউজ করে একটা রকেট মহাকাশে যায়, ওকে। তখন কী বলছে, উইদাউট ফিজিক্স ইউনিভার্স এক্সপ্লোর অসম্ভব। যেমন হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স
আমাদেরকে ফিজিক্সের লয়ের ওপরেই বেস। অ্যাস্ট্রোফিজিক্স একটা ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে মেন ফিজিক্সের উপরে ডিপেন্ড। ফিজিক্সের যে বেসিক লগুলোকে সাহায্যে আমরা স্পেস রিসার্চ বা ফেস ডেভেলপমেন্ট হয়। ওকে, উই ডোন্ট হ্যাভ স্পেস ট্রাভেল, স্যাটেলাইটস অর ডিপার আন্ডারস্ট্যান্ডিংস অফ কসমোস। ফিজিক্সের নলেজ ছাড়া স্পেস ট্রাভেল অসম্ভব। ওই যে চারিদিকে যে স্যাটেলাইটগুলো সেন্ড করা হয়, স্যাটেলাইটগুলো যখন পৃথিবীর চারিদিকে বা অন্য যে কোনো গ্রহের চারিদিকে ঘোরে, ফিজিক্সের প্রিন্সিপালকে কাজে লাগিয়েই ঘোরে। এই বিষয়টা আমরা জানবো হচ্ছে গ্র্যাভিটেশনের চ্যাপ্টার, অবিকর্ষজ ত্বরণ, অভিকর্ষণ বা অবিকর্ষজ গ্র্যাভিটেশনের যে চ্যাপ্টারটা নিউটনের, ওই জায়গাটায় আমরা স্যাটেলাইট সম্পর্কে জানবো যে একটা স্যাটেলাইট কীভাবে একটা গ্রহের চারিদিকে ঘোরে। ওকে, উইদাউট ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স ইজ নট পসিবল বা স্পেস ট্রাভেল ইজ নট পসিবল। ওকে, নেক্সট তারপর কী বলছে, যেমন শো ডাজ স্টাডি ফিজিক্স হেল্প আস পার্সোনালি। এখানে কী বলছে, কীভাবে ফিজিক্স আমাদেরকে পার্সোনালি হেল্প করছে। পার্সোনালি মানে কি আমাদের নিজেদের, বা ফিজিক্স তো একটা সায়েন্সের সাবজেক্ট, এটা আমাদের পার্সোনালি কীভাবে হেল্প করে। হাউ স্টাডিং ফিজিক্স হেল্প আস পার্সোনালি। ফিজিক্স আমাদেরকে কীভাবে হেল্প করছে। ফিজিক্স হচ্ছে একটা ক্রিটিক্যাল সাবজেক্ট। ক্রিটিক্যালস মিনস অ্যানালিটিক্যাল সাবজেক্ট। ফিজিক্স পড়তে হলে অ্যানালিটিক্যাল এবিলিটি থাকতে হবে, অ্যাবিলিটি টু সলভ প্রবলেমকে অ্যানালাইজ করে তার সলিউশন করার নলেজ দেয় কি ফিজিক্স। ফিজিক্স হচ্ছে ইট এনহ্যান্স, মানে কি ফিজিক্স আমাদেরকে এনহ্যান্স করে কি প্রবলেম সলভিং টেকনিক। ফিজিক্স হচ্ছে একটা ভাবনা চিন্তার সাবজেক্ট। উইদাউট দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ইউ কান্ট স্টাডি ফিজিক্স। ফিজিক্স পড়তে হলে তোমাকে প্রবলেম সলভিং এবিলিটি আনতে হবে। শুধু থিওরি পড়লেই হবে না। থিওরি বা নিউটনের থার্ড ল F=ma, সূত্র পড়লাম, কয়েকটা ডেরিভেশন পড়লাম, কয়েকটা MCQ করলাম, ফিজিক্স হবে না। ফিজিক্স পড়তে হলে আমাদেরকে এবিলিটি তৈরি করতে হবে, প্রবলেম সলভিং এবিলিটি। ফিজিক্স আমাদেরকে পার্সোনালি কীভাবে হেল্প করে। ধরো আমাদের সামনে একটা প্রবলেম আসলো, যে কোনো ধরনের পার্সোনাল প্রবলেম হতে পারে, তো প্রবলেমটার আগে অ্যানালাইজ করতে হবে, প্রবলেমটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করতে হবে, সেটাকে ছোটো ছোটোভাবে সলভ করার চেষ্টা করতে হবে। সেটার যে প্রসেস, যে থিঙ্কিং প্রসেস, সেটাই হচ্ছে আমাদের ফিজিক্স হেল্প করে। ফিজিক্স হেল্প আস বা এনহ্যান্স আওয়ার প্রবলেম সলভিং স্কিলস অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড এবিলিটি টু অ্যানালাইজ কমপ্লেক্স সিচুয়েশানস। কমপ্লেক্স সিচুয়েশানটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে সেটাকে সলভ করার যে এবিলিটিটা, সেটা ফিজিক্সের মাধ্যমেই হেল্প হয়। ফিজিক্স নট জাস্ট এ সাবজেক্ট টু স্টাডি। ওকে, ফিজিক্স হেল্প আস পার্সোনালি। তুমি ফিজিক্স পড়ে যদি লাইফে সায়েন্টিস্ট না হতে পারো, বাট তোমাকে পার্সোনালি যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি সেটাকে তৈরি করে দেবে। ইউ ক্যান অ্যানালাইজ এনি ক্রিটিক্যাল সিচুয়েশান অ্যান্ড ইউ হ্যাভ দ্য এবিলিটি টু সলভ ইট। সায়েন্টিস্ট না হতে পারলে নিজের পার্সোনাল লাইফে গ্রোথের ক্ষেত্রে ফিজিক্স হেল্প করে। ওকে, physics is most important subject. It's not just a subject for study and get marks and pass the board exam. Okay, it also help us personally. Okay, it help us to enhance problem solving skill, critical thinking ability, and the ability to analyze complex situation and find the solutions. Okay, these skills are valuable in many careers. Okay, বিভিন্ন কোম্পানি মানে ধরো গুগল কোম্পানি, সেখানে যখন কোনো একটা ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নেওয়া হয়, তাকে তার সিভি চেক করা হয় না, তাকে তার নাম সম্পর্কে জানা হয় না, তার ক্যারেক্টার সম্পর্কে জানা, তার সামনে সঙ্গে সঙ্গে একটা প্রবলেম দেওয়া হয়, একটা কোডিং প্রবলেম, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয়। যদি সে সলভ করতে পারে খুব ভালো, তাহলে সে জব পাবে। উইদাউট, যদি তার সলভিং টেকনিক নাও থাকে, তার যদি কমিউনিকেশান স্কিলও ভালো থাকে, ওকে, ভালো কলেজ থেকেও পড়ে যায়, যদি IIT থেকেও পড়ে যায়, সে কোনো চান্স পাবে না যদি তার প্রবলেম সলভিং অ্যাবিলিটি না থাকে। এই জন্য SpaceX, ইলন মাস্কের কোম্পানি, যেটা সবাই জানে, গুগল, IBM, ডিফারেন্ট টাইপ অফ টেক কোম্পানি, সেখানে সবার সামনে ইন্টারভিউতে গেলে একটা প্রবলেম দিয়ে দেয়। যদি প্রবলেম সলভ করার টেকনিক জানা থাকে বা ক্ষমতা থাকে, বা তোমাকে ফাইন্ড করার, প্রবলেম সলভ করার টেকনিক যদি ফাইন্ড করার ক্ষমতা থাকে, তাহলেই তারা ইন্টারভিউ তোমার জবের অপরচুনিটি থাকে। উইদাউট
যদি তোমার এবিলিটি না থাকে, প্রবলেম সলভিং টেকনিকও না জানা থাকে, যদি প্রসেসকে ফাইন্ড করার ক্ষমতাও না থাকে, তাহলে ইউ আর ইউজলেস। শুধু ফিজিক্স পড়ে মার্কস তুললেই হবে না, ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর অ্যানালিটিক্যাল স্কিল, ইউ হ্যাভ টু ফাইন্ড হাউ টু সলভ, হাউ টু অ্যানালাইজ দ্য প্রবলেম অ্যান্ড হাউ টু ফাইন্ড দ্য সলিউশন। মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটা থাকতে হবে, এটাই ফিজিক্স আমাদেরকে ডেভেলপ করে। যদি সে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না হতে পারে, সে তার লাইফেও কাজে লাগবে। ইট নট জাস্ট এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? ফিজিক্স ইজ নট জাস্ট এ সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং, ইজ অলসো হেল্প আস টু কী করে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের হেল্প করে, বেশি ইংলিশ। ওকে, তারপর হাউ ডিফারেন্ট ক্যারিয়ার প্যাথ লাইক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড টিচিং। ফিজিক্স আমাদেরকে কীভাবে ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারিয়ারকে প্রোভাইড করে। ফিজিক্স পড়লে আমরা কী কী ক্যারিয়ার পাবো? তো ফিজিক্স পড়লে ইঞ্জিনিয়ারিং করা যাবে, কম্পিউটার সায়েন্স পড়ার ক্ষমতা থাকবে, ফাইন্যান্স, ইউ ক্যান ওয়ার্ক ইন কোয়ান্টাম ফাইন্যান্স, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যারিয়ার ইন ফিউচার, কোয়ান্টাম ফাইন্যান্স। ওকে, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ে কাজে লাগে কোয়ান্টাম ফাইন্যান্স। অ্যান্ড টিচিং ইজ দ্য মোস্ট গ্রেটেস্ট প্রফেশন, যেটা আমি খুব পছন্দ করি। আমি যদি ইন ফিউচার কোনো একটা ক্যারিয়ারকে যদি ডিসাইড করার ইচ্ছা থাকে, সেটা হবে কম্পিউটার সায়েন্স অথবা কোয়ান্টাম ফাইন্যান্স, ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড গ্রেটেস্ট ক্যারিয়ার ইন ফিউচার, কোয়ান্টাম ফাইন্যান্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। কোয়ান্টাম ফাইন্যান্স মিন সেখানে পয়সা নিয়ে কথা হয়, ইনভেস্টমেন্ট করার টেকনিক জানতে হয়, তোমাকে মার্কেট অ্যানালাইজ করতে হয়, ক্রিটিক্যাল সলিউশন আনতে হয়, মার্কেট সম্পর্কে ডিপ নলেজ, ঠিক আছে? শুধু সায়েন্স নয়, ইট নট জাস্ট এ সায়েন্স অফ ফিজিক্স, এটা তোমাকে ডিপ লেভেল থিঙ্কিং তৈরি করতে হেল্প করে। সবাই ফিজিক্স পড়ায় ইউটিউবে, সবাই টিচ করে, বোর্ড পাস করিয়ে দেবে 90, 100, 2-3 বছর পর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? তারা আইআইটির সম্পর্কেও ভালো রেজাল্ট তুলতে পারে না, বোর্ডে পাস করে গেলে অথচ আইআইটিতে ভালো নাম করতে পারে না, ঠিক আছে? এবং কিছু স্টুডেন্ট খুব দুর্বল থাকে বা অ্যাভারেজ, তারাই আইআইটি ক্র্যাক করে চলে যায়, ভালো ভালো কোম্পানিতে চান্স পেয়ে যায়, কোয়ান্টাম ফাইন্যান্স, কম্পিউটার সায়েন্স নিয়ে বসে থাকে। ওকে, নাম্বার তুললেই সব কিছু নয়, তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি থাকলে প্রবলেম সলভিং টেকনিক জানতে হবে, ডেভেলপ করতে হবে, নিজে সলভ করতে হবে। কোনো টিচার যদি ম্যাথ সলভ করে দেয় ফিজিক্সের, তাহলে ইউজলেস, ইউ কান্ট ক্র্যাক আইআইটি। ওকে, আইআইটি যারা ক্র্যাক করে তাদেরকে নিজেদের প্রবলেম সলভিং টেকনিক নিজেরাই ডেভেলপ করে, তারা টিচারের উপরে ভরসায় বসে থাকে যে টিচার কখন প্রবলেম সলভ করিয়ে দেবে। টিচার শুধু থিওরিটা পড়িয়ে দিতে পারে, তার ওপরে কনসেপ্ট পড়ে নিজেকে সলভ করতে হবে। ক্লাস 12, 11 যতগুলো প্রবলেম নিজে সলভ করতে হবে, তাহলে বোধহয় তোমার আইআইটি ক্র্যাক হয়ে যাবে। ওকে, এগুলো আমাদের সময় বলার কেউ ছিল না। যদি কোনো টিচার প্রবলেম সলভ করিয়ে দিলে, তাহলে মনে করো তোমার অবস্থা কেরোসিন নষ্ট হচ্ছে, ডিজেল পেট্রোল হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল। যদি কোনো টিচার ফিজিক্সের কোশ্চেন ধরে সলভ করিয়ে দেয়, তো তোমার 12টা সে বাজাচ্ছে, সে টিচারই নয়। হতে পারে সে তোমাকে কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দিচ্ছে, একবার না 2বার বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু বুঝিয়ে দিচ্ছে, 1বার না 2বার না 3বার বুঝিয়ে দিচ্ছে, যদি সে প্রবলেম কিন্তু সলভ করাচ্ছে না, শুধু থিওরি সে বুঝছে, প্রবলেম তোমার নিজে, তাহলে সেই স্যারটা হেল্প করছে। যদি একটা স্যার একবার কনসেপ্ট করিয়ে দিয়ে প্রবলেম করিয়ে দিল, আর আমি টুকে নিয়ে বাড়ি চলে আসলাম, তো তোমার অবস্থা শেষ। ফিজিক্স তারাই পড়ে যারা নিজেদের সাহায্যে, নিজেদের হেল্পে ফিজিক্সের প্রবলেম সলভ করে, তারাই ফিজিক্স পড়ে, সায়েন্স পড়ে। তারা অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে না। টিচারের কাছে যাওয়া মানে তারা কনসেপ্টটাকে একটু আন্ডারস্ট্যান্ডিং করলো, বাড়ি এসে প্রবলেম নিজে সলভ করতো, ঠিক আছে? বোঝা গেল? এইগুলো আমাদের সময় বলার কেউ ছিল না, আমরা ভুল করতে শেখা। তারপরে হোয়াট এভার ইউ বিকাম, যদি তুমি ধরো তুমি কি একটা ইঞ্জিনিয়ার হলে, একজন কম্পিউটার স্পেশালিস্ট, ফাইন্যান্স অ্যানালিস্ট অ্যান্ড টিচিং, এই স্কিলগুলো তুমি গেইন করছো কির মাধ্যমে? ফিজিক্সের মাধ্যমে। যখন তুমি ফিজিক্সের বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করছো, তখন তোমার এই সব ক্যারিয়ারগুলো উন্নত হবে। এখন মাথায় আসতে পারে যে ফিজিক্স ফাইন্যান্সে কীভাবে হেল্প করে, আস্তে আস্তে জানতে পারে ফিজিক্সে কোয়ান্টাম ফিল্ড থিওরি, যেখানে ছোটো কোনো সম্পর্কে জানা হয়। তো কোয়ান্টাম ফাইন্যান্সও একটা বিষয়, যেখানে ফিজিক্সের বিভিন্ন লজ ইউজ করা হয়
ফাইন্যান্সেরা অর্থের ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে ফিজিক্সের বিভিন্ন ল ইউজ করা হয়। টিচিং স্কিল ডেভেলপ করাচ্ছে, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সের বিভিন্ন প্রবলেম সলভিং, কম্পিউটার প্রচুর প্রবলেম, বিভিন্ন কোম্পানিতে যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে সেখানে বিভিন্ন প্রবলেম দিয়ে দেয়, ফিজিক্সের প্রবলেম প্লাস কম্পিউটার সায়েন্সের প্রবলেম অ্যাড করে প্রবলেম দিয়ে দেয়, সেটাকে সলভ করতে হয়। তো তারা সলভ করে তারা চান্স পেয়ে গেল। গুগল, অ্যামাজন, এগুলো বড় বড় কোম্পানি, টেক জায়েন্ট যেসব কোম্পানি, তাদের আন্ডারে কাজ করতে গেলে তারা সিভি দেখে না, তারা তাদের সামনে একটা প্রবলেম দিয়ে দেয়। ইন্টারভিউতে প্রবলেম নিয়েই কথা হয়, তারা তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে না, অ্যান্ড তার এডুকেশান। যদি কারো এডুকেশান নাও থাকে, কি কলেজ কমপ্লিট করলো না, যদি তার কোডিং স্কিল ভালো থাকে, সে স্পেস এক্সে চান্স পাবে। স্পেস এক্সে খুব সহজে চান্স পায় না। যারা এক্সেপশন স্টুডেন্ট হয় ওখানে ডিগ্রি ম্যাটার করে না। স্পেস এক্সে ইলন মাস্ক নিজে ইন্টারভিউ নেয়, ওখানে গেলে ডিগ্রি নেয় না, দেখে না, ওখানে দেখে ট্যালেন্ট, যে ট্যালেন্টটা সে নিজের ক্ষমতা দিয়ে অর্জন করেছে, ঠিক আছে। হয়তো হতে পারে সে বর্ন ট্যালেন্টেড, জন্মগত ট্যালেন্টেড, আর একজন সে নিজের উপরে কাজ করে 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 সে নিজের ট্যালেন্ট তৈরি করেছে। এই দুই ধরনের লোক চান্স পায় স্পেস এক্সে স্পেশালি। ওখানে ডিগ্রি দেখে বা তোমার কলেজ দেখে চান্স পায় না কেউই। সো কী বলছে, উই স্টাডি ফিজিক্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। আমরা ফিজিক্স পড়ি কেন? আমাদের চারিপাশের প্রকৃতি, বিশ্বকে বোঝার জন্য। অ্যান্ড টু ইমপ্রুভ আওয়ার লিভস উইথ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। আমরা যে নতুন নতুন জিনিস আবিষ্কার করি বা নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করি, সেগুলো সবই ফিজিক্স বেস হয়, এবং তার মাধ্যমে তার সাহায্যে আমরা আমাদের লাইফটাকে ইমপ্রুভ করি। ইট ফিউলস আওয়ার কিউরিওসিটি। ফিজিক্স কী করে? আমাদের কিউরিওসিটিটাকে বাড়ায়। ফিজিক্সের মাধ্যমে আমাদের বিভিন্ন লুকিয়ে থাকা জিনিসকে খুঁজে পাই, বুঝতে পারি। ইট ড্রাইভ দ্য প্রোগ্রেস। আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায় ফিজিক্স। অ্যান্ড ফিউচারের বিভিন্ন স্কিল সম্পর্কে প্রেডিকশান করার নলেজও আমাদেরকে ফিজিক্স দেয়। ফিজিক্স অলসো হেল্প আস টু প্রেডিক্ট সাম স্কিলস ফর ফিউচার। ওকে, ফিজিক্সের মাধ্যমে আমরা ফিউচারও বলে দিতে পারবো। এই বিষয়টা আমরা জানবো ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 11-এ কাইনেমেটিক্সে, কীভাবে ফিজিক্স আমাদের ফিউচারকে ডিপ বলে দিচ্ছে। একদম খুবই ইম্পর্টেন্ট বিষয়, জানার বিষয়। ফিজিক্স আমাদেরকে ফিউচার সম্পর্কে বলে দেবে। ওকে, এই বিষয়টা আমি জানাবো কাইনেমেটিক্সে। তারপর তো এই হচ্ছে আমাদের ফিজিক্স কীভাবে হেল্প করে। ফিজিক্স নট জাস্ট এ সাবজেক্ট, ফিজিক্স হচ্ছে একটা ফিলোসফি। সেই ফিলোসফিটা আমাদেরকে প্রমাণ করছে কি, হেল্প নিতে হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথ হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল টুল ফর ফিজিক্স। উইদাউট ম্যাথামেটিক্স ফিজিক্স ইজ ইনকমপ্লিট। ওকে, তো মেডিকেল সায়েন্সে হেল্প লাগছে, বিভিন্ন মেডিকেল সায়েন্সে হেল্প লাগছে, বিভিন্ন আমাদের ডেভেলপমেন্টে, যেমন হচ্ছে এনার্জিতে, যেমন টারবাইন, সোলার প্যানেল, ডিফারেন্ট কাইন্ড অফ। ফিজিক্স আমাদের বিভিন্ন ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, বিভিন্ন ফিউচার ক্যারিয়ার সম্পর্কে আমাদেরকে হেল্প করছে। কোয়ান্টাম ফাইন্যান্স মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ফেমাস একটা ক্যারিয়ার ইন ফিউচার। খুব কমই টিচার কোয়ান্টাম ফাইন্যান্স সম্পর্কে বলে, আমার তো জানাই নেই, আমার সময় কোনো টিচারই বলতো না এইসব বিষয়ে। এবং আস্তে আস্তে আমি নিজেরাই চেষ্টা করে খুঁজতে থাকলাম যে ফিজিক্স বলে কী কী ক্যারিয়ারগুলো থাকে। প্রচুর ক্যারিয়ার থাকে যেগুলো নিজেদেরকে খুঁজে নিতে হবে। তো আমার এই চ্যানেলে আমি ফিজিক্সের ফিউচারিস্টিক ক্যারিয়ার সম্পর্কে জানাবো, যেগুলো ওই টিচারের সারাদিন ধরে একই ধরনের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এই দুটোই জানে টিচার, আমার সময় জানতো, এখনও বলে। তো আমি এখানে ওই দুটোকে তো থাকবে, তার সাথে সাথে আরও ফিউচারিস্টিক স্কিল সম্পর্কেও ভিডিও আনবো আস্তে আস্তে। তো স্পেশালি আমার চ্যানেলটা হচ্ছে লার্ন প্রো এক্স, যেখানে আমি অল সাবজেক্ট, শুধু আমি না, আমার এই চ্যানেলে যদি চ্যানেলটা ভালো মতো কাজ করে তো ওই চ্যানেলে সমস্ত ভালো ভালো টিচার আসবে এই চ্যানেলে পড়াতে, যারা আমার ফ্রেন্ড। আমি একটা কোম্পানিতে ওয়ার্ক করি। তো আমার গ্র্যাজুয়েশন ফিজিক্সে সব ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে জব নিতে হয়েছে। ইটস নট এ বিগ ডিল, ওটা অন্য কোনো ভিডিওতে জানানো হবে। তো যারা আমার ফ্রেন্ডসরা ভালো ভালো কলেজে পড়ছে, যেমন মেডিকেলে পড়ছে, একজনা মেডিকেল MBBS করছে, আর একজন আছে আর কেউ কিছু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার সেক্টরে তারা কাজ করছে। আই এম অলসো ওয়ার্কিং ইন এগ্রিকালচার সেক্টরেই কাজ করছি আপাতত। তো তারা একটু হাই লেভেল সব, তো তাদেরকেও আমার চ্যানেলে আনতে পারি ইন ফিউচার।
ওকে, তো এই হচ্ছে বিষয়। এখানে আমরা জানলাম যে আমরা ফিজিক্স পড়তে যাব কেন। ফিজিক্সের যে ফিল্ডগুলো আমি বলেছিলাম কী কী, মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, থার্মোডাইনামিক্স এন্ড মডার্ন ফিজিক্স, এইগুলো হচ্ছে মেইন ব্রাঞ্চ অফ ফিজিক্স। এবং এর আন্ডারে আরও ব্রাঞ্চেস হয়। মেকানিক্সের মাধ্যমে মেকানিক্স দুই নিউটনিয়ান মেকানিক্স হয়, লাগরাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে নিউটনিয়ান মেকানিক্সটা খুবই ইজি একটা ফিজিক্স, অ্যান্ড লাগরাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান যে মেকানিক্স এটা একটু টাফ। ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়তে হয়, ইলেকট্রিসিটি, অল্টারনেটিং কারেন্ট, প্রচুর ব্রাঞ্চ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপর ক্যাপাসিটার, আরও ডিফারেন্ট টাইপ পড়তে হয়। থার্মোডাইনামিক্সের মধ্যে অ্যাস্ট্রোফিজিক্স আছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে হয়। থার্মোডাইনামিক্সের বিভিন্ন পার্ট আছে যেখানে ইঞ্জিন সম্পর্কে পড়তে হয়। মডার্ন ফিজিক্সে প্রচুর পার্ট। মডার্ন ফিজিক্স হচ্ছে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিল্ড থিওরি, প্রচুর ডিফারেন্ট। আমরা তো বেসিক জিনিস জানবো এখানে। এই হচ্ছে ফিজিক্সের ডিফারেন্ট ব্রাঞ্চ। তো এই হচ্ছে আমাদের ফিজিক্স, যে আমরা ফিজিক্স পড়তে যাবো কেন, ফিজিক্স আমাদেরকে কীভাবে হেল্প করে। তো এটা ছিল আমাদের ভিডিও। অ্যান্ড নেক্সট ভিডিও থেকে আসছে আমাদেরকে সাবজেক্ট বেসিস, যেখানে আমি সাবজেক্ট পড়ানোর পাশাপাশি বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কে জানাবো, যে কীভাবে কী করলে হেল্প হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ওই যে সাবস্ক্রাইব অ্যান্ড follow us.